এদিকে সারাদিন তাণ্ডবের পর রাতেও রাজপথ উত্তাল। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভয়ঙ্কর রূপ নিয়ে রাজপথে নেমেছিল, সবকিছু ধ্বংস করে ঢাকাও অচল করে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপরে প্রভাব পড়ায় শেখ হাসিনার কপাল খুলে। কেমন দেখছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট? বুলডোজার ঝড় সবকিছুকে এলোমেলো করে দিয়েছে। তবে শেখ হাসিনা একটা ভুল করছেন বা সঠিক করছেন, এটা আমি কোনভাবে মাপবো? কিছু মানুষ যারা দেশের মধ্যে আছে এদেরকেও বিপদের মধ্যে ফেলছে। এরা কি আওয়ামী লীগ যারা করে, এই যে একটা অভিশপ্ত দল, এই অভিশপ্ত দলের মধ্যে যারা আছে এরা কি জানে এরা কি করতেছে? এই মহিলা এদেরকে ধ্বংস করে দিবে। এই মহিলা তো কিছুই করতে পারতেছে না, এখন ও ওইখানে বসে বোঝায়। পক্ষে যাওয়ার কোনো বিষয় নাই। ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট বহু অন্যায় অপরাধ করেছে, কিন্তু যখন আমেরিকা ডিরেক্টলি নাক গলাচ্ছে, আগস্ট মাস শোকাহত মাস, বাংলার দামাল ছেলেরা 15ই আগস্ট 32 নম্বরের এই বাড়িটিতে কিভাবে হামলা করেছে, সিঁড়ি ভাঙচুর হয়েছে, বিল্ডিং ভেঙে গিয়েছে, ফ্লোর ভেঙে গিয়েছে। হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। আরো আছে সবুর করেন, একটুখানি কি সবুর করেন। যারা নাকি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা কি একটুখানি সবুর করেন। আপনাদের পক্ষ থেকে মানে ট্রাম্পের পক্ষ থেকে আর কি উপদেষ্টা সমন্বয়কদের বিরুদ্ধে আরো একটি উপহার আসতেছে। উল্টো দিকে বাংলাদেশের সাধারণ প্রতিটি জনগণের কলিজার ভিতরে আওয়ামী লীগের জন্য তীব্র থেকে আরো তীব্র ভালোবাসা আকৃতি করে দিল কে? এই উপদেষ্টা আর এই সমন্বয়কারীরা। সরকারের উপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে। সরকারের বিরুদ্ধে সব থেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে, এই মব কালচারের পৃষ্ঠপোষকতা। দেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে, রাজপথের অবস্থা খারাপের থেকেও খারাপ দিকে যাচ্ছে। আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে, সাধারণ মানুষরা রাজপথে নেমেছে, শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছে। যে কোনো একটা বিষয় নিয়ে সবাই বারে বারে রাজপথে নেমে যায়। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো। কেন তারা রাজপথে নামে এবং সারাদিন তাণ্ডব হওয়ার পর রাতেও যে এইসব হচ্ছে, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করলে। আসুন দর্শক, আপনাদের জন্য আমি কিছু নিউজ রেডি করেছি এখানে, এগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই বিষয়গুলো নিয়ে, যে তারা যে আন্দোলন করতেছে তারা কি ঠিক করতেছে নাকি ভুল করতেছে এবং সর্বশেষে কি হয়, এই নিয়ে ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত দেন বা সর্বশেষে কি সিদ্ধান্ত হয়, সব কিছু দেখতে পারবেন। আসুন এগুলো আগে দেখি। কি স্বাধীনতা নিয়ে কথা বলবে তখন কি বাংলাদেশে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি 71কে বিশ্বাস করে, যারা নাকি 7 মার্চে শেখ মুজিবুর রহমানের সেই রক্তে আগুন জ্বলার মতো সেই ভাষণকে বিশ্বাস করে, তারা কখনোই চুপ থাকতে পারে না, কিংবা তারা কখনোই চুপ থাকবে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ যখন নাকি আমাদের স্বাধীনতার উপরে আক্রমণ হয়, যখন নাকি 72-এর সংবিধানের উপরে এই রাজাকাররা আক্রমণ করে, তখন আমরা কখনোই এটা কি মেনে নিতে পারি না। উল্টো দিকে বাংলাদেশের সাধারণ প্রতিটি জনগণের কলিজার ভিতরে আওয়ামী লীগের জন্য তীব্র থেকে আরো তীব্র ভালোবাসা আকৃতি করে দিল কে? এই উপদেষ্টা আর এই সমন্বয়কারীরা। এখন আসুন মেন পয়েন্টে, সেটি হচ্ছে আপনার গণপরিষদের বিপিনুর থেকে রাশেদ থেকে শুরু করে, ভাই এতদিন এদের আসলে আমি মানে তেমন একটা দেখতে পারতাম না, মানে কোনো একটা কারণবশত, কিন্তু এখন এরা যেই বক্তব্য দিচ্ছে বিশ্বাস করেন ভাই কলিজাটা ভরে যায়। জাস্ট কি কলিজাটা ভরে যায়। কেন? অনেকে বলবেন যে তুষার ভাই কেন, সেটার পিছনে রিজন আছে। প্রথম রিজন হচ্ছে আপনার রাশেদের বক্তব্যটা তো শুনলেনি, তার বক্তব্য অনেক লং ছিল, আমি ছোট্ট করে আপনাদের একটু শোনাইলাম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনার বিপিনুরের বক্তব্য হচ্ছে 5 আগস্টে আপনারা যে কাজ করছেন সেটা কি সেখানেই থামাতে পারতেন। বিদেশিদের কথায়, বিদেশে যারা নাকি বসে আছে তাদের কথায় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। আপনারা এখন এসে ধানমন্ডির 32 নাম্বার ভেঙে গড়িয়ে দিলেন। এটা করে কি প্রমাণ করলেন? নারায়ে তাকবীর কি আমাদের বাংলাদেশের রাজনীতির সাথে যায়? নারায়ে তাকবীর কিসের স্লোগান? সেটা আপনি, আমি, আমরা মুসলমান যে বা যারা আছি আমরা সবাই খুব ভালোভাবে জানি যে নারায়ে তাকবীর হচ্ছে কিসের স্লোগান।
নারায়ে তাকবীর বলে এরা ইসলামকে বিকৃত করে খাচ্ছে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক বাকি রাজাকারের বংশবাহীরা। অন্যদিকে বিপিনুরের বক্তব্য হচ্ছে, আপনারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা ধানমন্ডিকে আপনারা যে পুড়িয়ে দিলেন কিংবা ভেঙে গুড়িয়ে দিলেন, এতে করে কি বাংলাদেশের প্রতিটি জনগণ আওয়ামী লীগের জন্য আরো ভালোবাসা বেড়ে গেল? শুধু এটাই না, আওয়ামী লীগ জিতে গেল আর হেরে গেল এই উপদেষ্টা কিংবা যে আরো আন্দোলনকারী যে বাজার আছে। কিভাবে? তারা ওইখানে আপনার হিজবুত তাহরির বা আদার্স অনেকের পতাকা ওড়ায় এবং সেখানে নারায়ে তাকবীর বলে ধ্বনি দেয়। এটা করে কি হবে? বিশ্ববাসীর কাছে প্রমাণিত হবে যে মৌলবাদী গোষ্ঠীরা পুনরায় বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উঠছে কিংবা জঙ্গিবাদীরা পুনরায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। যখন নাকি বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হবে, তখন ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা কিংবা বিদেশ থেকে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা কতক্ষণ আসলে থাকতে পারবে কিংবা কত দূর আসলে যেতে পারবে, এই স্বাধীনতার বিরোধিতা করে কতদিন যেতে পারবে। আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মীরা আছেন কিংবা আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা নাকি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শহীদ জিয়াকে বিশ্বাস করি কিংবা এদেরকে ভালোবাসি, যারা নাকি এই স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদেরকে বলতেছি আপনারা না মন থেকে ধন্যবাদ দিয়েন। কাদেরকে দিবেন? এই আন্দোলনকারীদের আর এই রাজাকারদের আর এই নিপাক জাগদের। কেন দিবেন? সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ ভাই এখন কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। শুধু এইটাই না, আমরা যদি জানতাম যে এরা দেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, তাহলে কখনোই এদের কথা শুনে আমরা আন্দোলনে নামতাম না। এটা কাদের কথা? বর্তমান বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের কথা যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। এরা বর্তমান বাংলাদেশটাকে তালেবান বানাতে চায়। বাংলাদেশ সাধারণ মানুষ এটা হতে দিবে না। কারণ কি? রক্তে আগুন লেগে গেছে রে ভাই, রক্তে আগুন লেগে গেছে। কারণ আমরা তো স্বাধীনতায় বিশ্বাস করি। যারা নাকি পাক বাহিনী, যারা নাকি বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায়, তাদের উদ্দেশ্যে বলতেছি সময় আর বেশি দিন নেই। বাংলাদেশের প্রতিটি জনগণ কথা বলতে শুরু করেছে কিসের বিপরীতে? যারা নাকি স্বাধীনতার বিরোধী। বাংলাদেশের প্রতিটি জনগণ স্বাধীনতার পক্ষে আসতে শুরু করেছে যারা নাকি ৭১কে বিশ্বাস করে, যারা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৭ মার্চের ভাষণকে বিশ্বাস করে, যেই ৭ মার্চের ভাষণের পরে আমরা এই বাংলাদেশটাকে পাই, যেই ৭ মার্চের ভাষণের পরে আমরা মাতৃভাষা পাই, যেই ৭ মার্চের ভাষণের পরে বিশ্ববাসীর কাছে আমরা বাংলাদেশ বলে একটা দেশ পাই, যেই ৭ মার্চের ভাষণের কারণে আমরা নিজেদের বাঙালিত্ব অধিকার ফিরে পাই। সেই ৭ মার্চের ভাষণকে যে বা যারা কিংবা সেই বঙ্গবন্ধুকে যে বা যারা কিংবা সেই স্বাধীনতাকে যে বা যারা কিংবা যে উপশক্তিরা নাকি আপনারা একত্র হবেন কিংবা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের শরীরে আছে স্বাধীনতার রক্ত। কারণ বাংলাদেশটা এভাবে হয় নাই, বাংলাদেশটা কি এভাবে হয় নাই। যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি বঙ্গবন্ধু সেই ৭ মার্চের ভাষণের কথা যারা নাকি বিশ্বাস করে, তারা এখন পর্যন্ত বাংলার মাটি থেকে শেষ হয়ে যায় নাই। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য উপহার আসতেছে। কারণ আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা জঙ্গিবাদী। খেলা হবে, খেলা কি? খেলা অবশ্যই হবে স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষে যারা আছে এদের এগেনস্টে খেলা হবে। যারা নাকি স্বাধীনতার এগেনস্টে আছেন আর যারা নাকি আমরা স্বাধীনতার পক্ষে আছি, ফেস টু ফেস খেলা হবে। দর্শক বন্ধুরা, আপনারা বিচলিত হবেন না, সময় আসবে আর অচিরেই যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। কেমন দেখছেন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট? বুলডোজার ঝড় সবকিছুকে এলোমেলো করে দিয়েছে। তবে শেখ হাসিনা একটা ভুল করছেন বা সঠিক করছেন এটা আমি কোনভাবে মাপবো? তার ওই দিনের বক্তব্যকে কেন্দ্র করে গেল ৬ মাসের মধ্যে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা বিভাজন তৈরি হয়েছিল, মানে রাজনৈতিক দল বলতে আমরা বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে আমরা যে বিভাজন দেখেছি এবং তাদের অনেক দাবি দাওয়া লাইক রাষ্ট্রপতির পদত্যাগ, আরো বিভিন্ন ইস্যুতে সংবিধান পরিবর্তন, এছাড়াও ধরেন আরো অনেক ইস্যুতে আমরা দেখেছি বিএনপি বরাবরই কাউন্টার করে আসছিলেন। ইভেন এই আন্দোলনের কে মাস্টার মাইন্ড, কারা ক্রেডিট নেবে এটা নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা বলছিলেন।
তো একটা পর্যায়ে এমন অবস্থান তৈরি হচ্ছিল যে সাংঘর্ষিক অবস্থানে বিএনপির সাথে বৈষম্য বিরোধীরা কথাবার্তা থেকে শুরু করে রাজপথেও কিন্তু সংঘর্ষের একটা আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু এর মাঝখানে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও সবগুলো রাজনৈতিক দল এক ঘাটে পানি খাচ্ছে। যে দূরত্ব ছিল সেই দূরত্বের জায়গায় পরিবর্তন হয়ে গেছে, রাতারাতি প্রেক্ষাপট বদলে গেছে। বিএনপির যে সকল নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো, আরো নানান ধরনের ইস্যুতে অনেকটা শিথিল ছিলেন, নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশনকে কেন্দ্র করে অনেকটা শিথিল ছিলেন, সেখানে ম্যাজিকের মতন এই বুলডোজার ভেকুর নমুনা দেখা বিএনপির মধ্যে একটা ভয় কাজ করে গেছে। আর এই বিষয়ে আপনি দেখেন বিএনপির মেজর হাফিজ ছাড়া আসলে কেউ কোনো কথা বলেননি, হয়তো খুব শীঘ্রই বলবেন। আবার জামাত ইসলামও তারা নাকি একটা মিটিং করছে যে এই বিষয় নিয়ে তারা দলীয় একটা বক্তব্য দেবে। বিএনপির একদম ঊর্ধ্বতন কিছু নেতা আছেন, জনাব এনি সাহেব, গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য যদি বিএনপির বক্তব্য হয় তাহলে ব্যাপক নার্ভাস অবস্থায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছাত্রদের জনতার যেই বুলডোজার অভ্যুত্থান আবার আমরা দেখলাম, তাতে অনেক কিছুতেই পরিবর্তন, গলার আওয়াজ বদলে গেছে। যেমন বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির এনি সাহেব বলছেন যে ছাত্রদের সাথে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব, আগামী দিনেও আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন একটা দেশ সুন্দরভাবে গড়ে তুলব, আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত। ইভেন আওয়ামী লীগের বিচার চেয়ে বিএনপির অনেক নেতা গতকালকে থেকে নানান ধরনের বক্তব্য দিয়েছেন, ছাত্র দলের নেতারা বক্তব্য দিয়েছেন। গেল কয়েকদিন আগেও তাদের গলার মধ্যে অন্যরকম কিছু সুর ছিল। এই যে রাতারাতি ম্যাজিক্যালি পরিবর্তন, এটা কি সেই ইটের জন্যই? মানে ধানমন্ডি 32 থেকে একজন লোক একটা ইট নিয়ে যাওয়ার সময় বলছিল এই ইট তুলে রাখা হবে কেন? আগামী দিনে কোন রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী ভূমিকায় যায় তাহলে এই বাংলায় যে বুলডোজার ঝড় উঠছে এটা থাকবে। তবে হ্যাঁ, বাংলাদেশে এত বছরে আমরা এই বুলডোজার বা ভেকু ঝড় দেখি নাই। ক্ষমতার পালাবদল হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, নেতারা বিদেশ পালাইছে, কিন্তু কারুর বাড়ি ঘর কোনো এমপি মন্ত্রী বিএনপির এইভাবে গণহারে বুলডোজার দিয়া ভাঙা দেওয়ার ইতিহাস আমরা কিন্তু এই প্রথমবার দেখলাম। আগামীতে হয়তো এগুলা আরো বড় আকারে আসবে, কারণ 16 বছর বিএনপি অনেক ধরনের মামলা খাইছে, হামলার শিকার হয়েছে, কিন্তু কোন এমপি মন্ত্রীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এভাবে বুলডোজার আমরা চলতে দেখি নাই। তো বাংলাদেশের একটা ট্রেন্ড আছে কি, আপনি যেটা দেখাই দিয়ে যাবেন এটা আগামীতে আরো 5 গুণ তৈরি হবে, কারণ এটা ভয় তো তৈরি হচ্ছে। এখন এই প্রেক্ষাপটে সে বিএনপি যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে, আর মানে একদম বিভিন্ন পর্যায়ের নেতারা এই যে বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে বিএনপি সম্ভবত ছাত্র জনতার এই আগ্রাসী রূপে ভয় পেয়ে গেছেন, অথবা পলিটিক্স হচ্ছে কি পরিস্থিতিকে কন্ট্রোল করা বা টেকনিক্যালি এটার সাথে তাল মিলিয়ে চলা, এটাও হইতে পারে। এখন বিএনপি অফিসিয়ালি যদি বক্তব্য দেয় এই সকল ইস্যুতে তখন বোঝা যাবে। বাট মেজর হাফিজ বলছিলেন যে সরকার এই ব্যাপারে আসলে নীরব কেন, বা সরকার এই ব্যাপারে কেন কোনো ভূমিকা রাখছে না। একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা পদক্ষেপ 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক আওয়ামী লীগ নেবে। তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে, সেইটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্তও তাড়াহুড়া সিদ্ধান্ত। কারণ কি, আপনি কোনো ঘটনার জন্য আওয়াজ দিয়ে ফেললেন, এরপরে আপনি কাজটা করতে পারলেন না, তখন কি হয়, আপনার শক্তি সম্পর্কে, আপনার অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে একটা বার্তা চলে যায় যে না, ওনারে দিয়ে হবে না। সিদ্দিক নাজমুল আলম একসময় ছাত্রলীগের প্রভাবশালী নেতা, দীর্ঘদিন যাবৎ তিনি বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার আমল থেকে। তিনি আজকে একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সাড়া দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে, কমেন্টে ঝড় বয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে 5% পাওয়া যাবে না। কেননা এই মুহূর্তে যে উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার সেটা ছাত্র জনতার নামে হোক, পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক,
বিএনপির থাকুক, জামাতের থাকুক, বাট আছে। এই ঝড়ের মধ্যে যারা পড়বে, নির্ঘাত মারা পড়বে। ইভেন প্রশাসন টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে আছে, টোটালি। মুখে হয়তো বলছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে। সব খবর পত্রিকায় আসে না। তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে তিনি তার স্ট্যাটাসটা এমন ভাবে লিখছেন যে আমার সুস্পষ্ট প্রস্তাব কি, আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে 5ই আগস্টের পর, তাদের সবাইকে দেশে ফিরতে হবে। কেননা যদি তারা বিদেশে মারাও যায়, তাদের লাশটাকেও বাংলাদেশে নিয়ে দাফন করতে দেবে না এই সরকারের যে সিস্টেম আছে, সিস্টেম। নাম্বার 2, আওয়ামী লীগের সকল পদ পদবীধারী এমপি, মন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, সকলকে বলছেন যে একযোগে মার্চ মাসের আগেই বাংলাদেশে যেতে হবে। তো যাই কি করবে, জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল, এগুলোর জন্য সরি বলতে হবে, লোকালি মুভমেন্ট করতে হবে, সবাইকে সংগঠিত করতে হবে, দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে। একত্রিত করে কি করতে হবে, দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে, চিনে। বিরোধী দলে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল, কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত, সন্ত্রস্ত। তো সবাইকে একত্রিত করতে হবে। একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান জরুরি হচ্ছে দেশে ঢুকা। এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে, প্রশ্ন হচ্ছে এটা। এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার, এয়ারপোর্টেই তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে। নাম্বার 2, যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন, এখন তো সীমান্ত দিয়ে আসলেই বিজিবি আটকায় দিবে, বিএসএফ আটকাবে, তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন? নাজমুল সিদ্দিকের আহ্বান হচ্ছে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই তারা ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলবে, সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে। কারণ এভাবে চললে আওয়ামী লীগের মানে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত। অপরদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা ফোন আলাপ কিন্তু ফাঁস হয়েছে, যেখানে একই রকম প্রস্তুতির কথা বলা হচ্ছে লোকাল পর্যায়ে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত। এইটা আরো বিপদে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায়। সরকার এগুলোটা কিন্তু কনসার্ন করবে। সরকারের উপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে। সরকারের বিরুদ্ধে সব থেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে, এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার, যে কারণে সরকারের উপরে সমালোচনা বাড়ে, আন্তর্জাতিক চাপ বাড়ে। আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একেবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও 2টো বিবৃতি দিতে সরকার বাধ্য হয়। অন্যরকম চিত্র দেখা যায়। এবং ইউটার্নের আরেকটা নজির, আজকে যখন ভিডিওটা করছি তার 2 ঘন্টা আগে ইংরেজি এবং বাংলায় 2টা স্ট্যাটাস, 2টা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সরকারের তরফ থেকে। এরকম অবস্থা যখন সরকারের দেখছি, তখন বিভিন্ন জন, সরকারের বাইরে বিভিন্ন জন যারা উস্কানি দিয়েছিল এই কর্মকাণ্ডে, তাদের সুরও নরম হতে দেখছি। তারা এবার পজিটিভ কথা বলছেন। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে গণেশ উল্টে গেল কিনা, কোন দিকে গেল যে সবাই এখন সুস্থতার সুরে কথা বলছেন, সবাই এখন গড়ার কথা বলছেন, ভাঙার কথা আর বলছেন না, ভাঙা থেকে দূরে থাকতে বলছেন। এরকম ঘটনায় আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গার বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে। অর্থাৎ ঘোষণা দিয়ে যে বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছিল, সেগুলো যে সরকারের মদদেই হচ্ছিল, সরকারের নিশ্চুপ হয়ে থাকার কারণেই হচ্ছিল, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। সরকার যখন এখন কঠিন বিবৃতি দিচ্ছে, তখন সেগুলো স্থগিত করা হচ্ছে। তখন উস্কানিদাতারাও ভিন্ন রকমের মন্তব্য করছেন, স্ট্যাটাস দিচ্ছেন। বিশিষ্ট বুদ্ধিজীবী, নিজেকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করেন, কিন্তু কথাবার্তায় ইদানিং বেশ বেসামাল কথাবার্তা বলেন। বলছি ফরহাদ মাজারের কথা। ফরহাদ মাজার স্ট্যাটাস দিয়েছিলেন 32 গুড়িয়ে দেয়া তো হলো, এখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক। এই স্ট্যাটাস তিনি যখন দিয়েছিলেন গতকালকে,
ঠিক তখন এরপরে দেখলাম যে সরকারপন্থী এবং জামাতপন্থী সাংবাদিক, আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শায়ার, তিনি এই স্ট্যাটাসটাকে শেয়ার দিয়ে লিখেছেন জঘন্য ভাষার একটা স্ট্যাটাস, যেখানে ফরহাদ মাজারকে একেবারে তুলোধনো করেছেন। হঠাৎ করে জুলকারনাইন শায়ের এরকম কেন করলেন, কেন স্ট্যাটাস দিলেন, ফরহাদ মাজারের উপরে কেন খেপলেন, সেটাও একটা বড় বিষয়। তিনি লিখেছেন, ওরে দেহতত্ত্ববাদী খাটাস, কাদের বিটিম হয়ে খেলছো সেসব কিন্তু জানি, এখনো কিন্তু মুখটা বন্ধ রেখেছি, যদি খুলে দেই তাহলে কি যে হবে তোমার। যশোর রোড খুলনার সেই ক্লিনিক আর গ্রুমের ড্রামাটা মনে আছে তো, এমনভাবে তিনি লিখেছেন। আপনারাও দেখতে পারেন তার স্ট্যাটাসটা। তিনি এরকম স্ট্যাটাস দিয়েছেন। হঠাৎ করে জুলকারনাইন শায়ের এরকম স্ট্যাটাস দিলেন কেন, এই প্রশ্ন যখন আসছে তখন আমরা দেখছি যে চাঁপাইনবাবগঞ্জে বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফ্রান্স থেকে যে ইউটিউবার 32 গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, জয় বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন, শাওনের বাড়িতে আক্রমণের কথা বলেছিলেন, সেই ইউটিউবার হঠাৎ করেই এবার ভিডিও ছাড়লেন, একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছাড়লেন। সেখানে তিনি বললেন, যারা ভাঙাভাঙি করবে তাদের প্রতিরোধ করুন, ভাঙাভাঙি বন্ধ করুন, ভাঙাভাঙির আর দরকার নেই, অনেক হয়েছে, এরকম স্ট্যাটাস বার্তা তিনি দিলেন। আর এক ইউটিউবার আমেরিকায় বসে থেকে, যিনি নানা রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, তিনি লিখলেন, এবার দেশবাসীকে থামতে হবে, দেশবাসীকে থামতে বললেন তিনি। এক ওয়াজি, যিনি ওয়াজ করে বেড়ান, ইদানিং তার ওয়াজে সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনাতে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছেন। সেই ওয়াজি তিনি স্ট্যাটাস দিলেন, এখানেই থেমে যাওয়া উচিত, এমনটা বললেন। অর্থাৎ এর আগে যে উস্কানি দিচ্ছিলেন, সেই উস্কানি থেকে ভিন্ন রকম স্ট্যাটাস দিলেন। ডক্টর ইউনূস বললেন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস হাসিনা সহ কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান যখন জানালেন, তখন চলুন গভর্নমেন্টের যে বিবৃতি, সেই বিবৃতির দিকে একটু চোখ মিলি। তারা 6 তারিখে যে বিবৃতি দিয়েছিল, গতকালকে যে বিবৃতি প্রথম দিয়েছিল, সেই বিবৃতিতে তারা প্রথমে যেটা বলেছিল, সরকার থেকে যেটা বলা হয়েছিল যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। এই লাভ এরকম বিবৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই 32 নম্বর ভাঙার ঘটনা ঘটেছে, এমন বিবৃতি সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে, খেয়াল করুন। কিন্তু আরেকটা বিষয়, এই বিবৃতির পরিপ্রেক্ষিতে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত 9টায়, ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ করা হয়েছে সন্ধ্যা 7টায়। অর্থাৎ তার ভাষণ শুনে যে আক্রমণ করা হয়েছে, এটা একেবারে মিথ্যা কথা, এই কথার কোনো বাস্তবতা নেই। রাত 8টার আগেই ভাঙচুর শুরু হয়েছে, যার ফলে শেখ হাসিনা যখন রাত 9টায় ওই তথাকথিত ভাষণ দেন, তখন তার ভাষণে 32 নম্বর ভাঙার কথাও তিনি বলেছেন। সরকারের এই বিবৃতি কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায়। গতকাল রাতে সরকার, এখন থেকে 18 ঘন্টা আগে সরকার পাল্টা বিবৃতি, আর একটা বিবৃতি দেয়, যেখানে মজার ব্যাপার হচ্ছে যে একেবারে গণেশ উল্টে যাওয়ার মতো বিবৃতি। সেখানে সরকার বলে যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। এই প্রথম সরকার প্রতিহত করার ঘোষণা দিল। এরপরে তারা লিখছে, অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। অর্থাৎ যে মব হচ্ছে, ছাত্র জনতার নাম দিয়ে যে মব সৃষ্টি করছে, সেই মবের বিরুদ্ধে সরকার অবস্থান নেবে, এই ঘোষণা গত রাতে সরকারের তরফ থেকে দেয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে এখন থেকে 2 ঘন্টা আগে সরকার আর একটা বিবৃতি দেয়।
আরো এক ধাপ এগিয়ে আর একটা বিবৃতি দেয় এবং সেই বিবৃতি দুইবার দেয় তারা, একবার বাংলা ভার্সনে দেয় এবং সর্বশেষ ইংরেজি ভার্সনে দেয়। আন্তর্জাতিক মহলের জন্য তারা ইংরেজি ভার্সনেও এই বিবৃতি দেয়। বাংলা ভার্সনে তারা লিখেছে, অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। অনেক কথা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনার পরিবার কিংবা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বাড়ি ঘর সম্পত্তিতে আক্রমণ করা এবং আওয়ামী লীগের কোনো কর্মীর প্রতি আক্রমণ করার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ঠিক এই বিবৃতিটাই ইংরেজিতে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মহলের জন্য। সরকার হঠাৎ করে ইউটার্ন নিল কেন? সরকারের সুর বদলে কেন? একেবারে রিভার্স 180 ডিগ্রি পাল্টে গেল কেন? পাল্টে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে। সরকারের বিরুদ্ধে সব থেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে, এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার, যে কারণে সরকারের উপরে সমালোচনা বাড়ে, আন্তর্জাতিক চাপ বাড়ে। আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একেবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও দুটো বিবৃতি দিতে সরকার বাধ্য হয়। তার মানে হচ্ছে যে, এবং এই গত রাতের এই বিবৃতির পরে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়, এরকম খবরও গণমাধ্যমে এসেছে। এই মবকে যারা উস্কানি দিচ্ছিল, মবকে যারা উৎসাহিত করছিল, যাদের আহ্বানে এই মব তৈরি হচ্ছিল, তাদের সুরও একেবারে রিভার্স সুর আমরা দেখছি। এরকম পরিস্থিতিতে বিএনপির একটা বিবৃতি আমাদের চোখে পড়েছে। বিএনপি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 5 আগস্টের পরে যত মব সৃষ্টি হয়েছে সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে, অর্থাৎ সরকার মবের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। বিএনপির এই বিবৃতি, এর আগে গতকালকে আমরা শুনেছি জামাত বিবৃতি দিয়েছে যে জামাত কোনো ধরনের নৈরাজ্য চায় না, জামাত শান্তি চায়। নুরুল হক নূর এর বিরুদ্ধে কথা বলেছেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন এর বিরুদ্ধে কথা বলছেন এবং আন্তর্জাতিক চাপও যখন বাড়ছে, তখন সরকার এরকম বিবৃতি দিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে দুই অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে ধারণা করা হচ্ছিল যে দুজনকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মেহের আফরোজ শাওন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে ডাস্টবিন কাণ্ড, সেই ডাস্টবিন কাণ্ডের বিপক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, বঙ্গবন্ধুর গ্যালারিতে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সাকিব আল হাসানের পোস্টারের দেয়ালের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সুখবর আসছে। সুখবরটা কি জানতে চান? জানাবো, তার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের যে গণ-অভ্যুত্থান এটা ব্যর্থ হতে যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে, ধরে নিয়েছিলাম। এবং আমাদের 2000 ভাই বোন জীবন দিল এই দেশের জন্য, নতুন স্বাধীনতার জন্য, এটাও বৃথা গেল, এটা ধরে নিয়েছিলাম। এবং যারা আহত আছে তাদের এই ত্যাগটাও বৃথাই গেল, এটাই ধরে নিয়েছিলাম। কিন্তু না, যে শেষ বলতে কিছু নাই। রাজনীতিতে বলেন আর যেখানেই বলেন, কখন আপনার জীবনে কি ঘটে যাবে কেউ জানে না। দেখেন, এই যে 5 তারিখে যে ঘটনাটা ঘটবে, 32 নম্বর ভাঙা হবে, এটা কেউ চিন্তা করছিলেন? অনেকেই স্বপ্ন দেখা শুরু করছিল 5 তারিখ এই আপনার বঙ্গবন্ধু যে বাড়ি, এটা নিয়ে যে এখান থেকে আবার শুরু হবে। কিন্তু এই বাড়িটা ভাঙার পর নতুন করে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে। খেয়াল করছেন? নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। আওয়ামী লীগ চিন্তা ভাবনা করতেছিল যে বাংলাদেশে আমরা মনে হয় ফিরে চলে আসবো, 5 মাসে ওদের অনেকেই জামিন পাইছে, ধরে নিছিল। কিন্তু এই যে 5 তারিখের ফেব্রুয়ারির 5 তারিখে যে ধাক্কাটা দেওয়া হয়েছে, এই ধাক্কাটা সত্যি দরকার ছিল। এই ধাক্কাটার পরে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয়েছে আমার, আমি দেখছি ওদের ভিতর হতাশা। ওরা বুঝে গেছে, ওই সাদ্দাম বলছিল না, কোথাও দেখছেন যে কোনো গণতান্ত্রিক দেশের কোনো আন্দোলন সফল হয়েছে যে নেতা বিদেশে? শুধু তারেক রহমান একা বিদেশে ছিল, এই জন্যই কথাগুলো বলছিল। তার আওয়ামী লীগের, তার বিএনপি সবাই কিন্তু দেশেই ছিল। আর আওয়ামী লীগের কে আছে দেশে? কেউ নাই। তাই আন্দোলন সফল করবে কে?
একজন ছাত্রলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন যুবলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন আওয়ামী লীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে। নো। তো আমরা যারা ধরে নিয়েছিলাম যে হারাইতে বসছিলাম যে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ, হারাই গেল সবকিছু, নো, নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। কেন? কারণ আওয়ামী লীগকে আর একটা ধাক্কা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন বলা বলি করতেছে যে ওদের বুকপিট নাই, ওরা ফেসবুকে বিএনপি জামাত ফাটাফাটি, কিন্তু সব এক আবার, যখন আওয়ামী লীগকে পিটাইতে হবে সব এক হয়ে যায়, এটা বলতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে 5 তারিখের ঘটনা, এটা ঘটাইছে কে? এটাকে আমরা জানি। এটা ঘটাইছে আমাদের ইলিয়াস ভাই, পিনাকি দাদা। 2 জন প্ল্যান করে ঘটনা ঘটাইছে। এই পিনাকি দাদা তো ওই দিন সকালেই বলছিল আজকে মানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, বলছিল না? পারছে ঠেকাইতে? পারে নাই। এই যে আবার নতুন করে যে আমরা একটা ধাক্কা দিলাম আওয়ামী লীগকে, এবং যারা ইন্ডিয়ার দালাল এবং যেসব উপদেষ্টারা আওয়ামী লীগের দালালি করতেছিল ওদেরকে বোঝাই দিলাম, যাও আমি করবা তো তোমাদের ধাক্কা দিতে সময় লাগবে না, বোঝাই দিলাম। এটাই তো সামান্য একটা মেসেজ। এই মেসেজটার পিছনে কাজ করছে কে? ইলিয়াস ভাই, পিনাকি দাদা। এবং ইলিয়াস ভাই ঘোষণা দিছে যে কাজ শেষের পথে, সম্পূর্ণ শেষ হলে দেশে ফিরে আসবো। যদি কালকে শেষ হয় কালকেই দেশে ফিরে আসবো। হয়তো নতুন কোনো সুখবর আছে, এই জন্য ইলিয়াস ভাই বলছে যে কাজ সম্পূর্ণ শেষ হলেই দেশে ফিরে আসবো, কাজ মেবি শেষের পথেই। আর ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের অপেক্ষাতে আমরা আছি। আর আপনারা দেশে ফিরে আসবেন, এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে বিভিন্ন আন্দোলনের বিষয়ে, রাজপথে নামার বিষয়ে। আওয়ামী লীগ কর্মীরা বলে তারা যে কোনো সময় রাজপথে নামে দেশটাকে ধ্বংস করবে। এই ফেব্রুয়ারিকে নিয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল, এবং তারা কিন্তু মানে এইসব কথা গোপনে গোপনে বলতেছে, তারা প্রকাশ্যে বলতেছে না। তাদের এই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে এবং সেগুলা ভাইরাল হয়, সাধারণ মানুষরা দেখে এবং মানুষরা বিভ্রান্তির মুখে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা যদি এই নিউজগুলো দেখেন তাহলে কিন্তু এড়িয়ে চলবেন যে আওয়ামী লীগ কর্মীরা তারা রাজপথে নামবে, এই করবে সেই করবে, তাদের কথার কিন্তু কোনো ভিত্তি নেই। আপনারা কি বলেন এই বিষয়গুলো নিয়ে? আপনাদের সিদ্ধান্ত কি এই বিষয়গুলো নিয়ে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।